This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা নিউজ টপ 9 আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ টপ 9 মানে গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেওয়া, কিন্তু শুরুতেই আমরা বড় দুটো খবর মানে বিগ ব্রেকিং আমরা যাকে বলি সেই খবর দেখবো। আমি পিসিআরকে অনুরোধ করব আমাদের বিগ ওয়ালে সেই বিগ ব্রেকিং দুটো একবার প্লে করার জন্য। আজ প্রথম ব্রেকিং, দিল্লির ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। বিস্ফোরণে হতাহতের কোনো খবর নেই, খুব কাছেই বিস্ফোরণ হয়েছে দাবি ইসরায়েলি দূতাবাস কর্তৃপক্ষের। দিল্লির ইসরায়েলি দূতাবাসের কাছে এই বিস্ফোরণের ঘটনা, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, এনআইএ এবং বম্ব স্কোয়াড। আজকের প্রথম খবর, আজকে প্রথম বিগ ব্রেকিং তদন্তে দিল্লি পুলিশ এবং এনআইএর তদন্তকারীরা ইতিমধ্যেই এই ঘটনায়। পরবর্তী যে খবরে চোখ রাখবো সেটি হলো অমিত শাহ কি টার্গেট দিয়েছেন। বাংলা থেকে 35-এর টার্গেটে অনড় অমিত শাহ। আজকে জরুরি বৈঠক, 2024-এ বাংলা থেকে 35টি আসন পেতেই হবে এমনটাই জানানো হচ্ছে, এমনটাই বলছেন তিনি। টার্গেট 35টি আসন পেলে সোনার বাংলা গড়ে দেবেন মোদিজি। 35টি আসন দিন, মোদিজি সোনার বাংলা গড়ে দেবেন। রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের নির্দেশ দিয়েছে আজ অমিত শাহ। সূত্র মারফত এমনটাই জানতে পারা যাচ্ছে। সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী নামে ছবি বানাতেন, এমনটাও আজকে এক প্রকার কটাক্ষই করেছেন অমিত শাহ। সূত্রের খবর এমনটাই। বাংলায় প্রচারে রাম মন্দিরকে সমান গুরুত্ব দিতে হবে, শুধু তাই না, এটাও জানানো হয়েছে যে মোদিজির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করার জন্য, তার কারণ 2 কোটি সেখানে ফলোয়ার ইতিমধ্যেই রয়েছে। ফলে প্রথমে যে খবরটি আজকে আপনাদের বললাম, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে যে বিস্ফোরণ, সেই খবর এবার একটু বিস্তারিতভাবে বলি। এখনও জানা যাচ্ছে যে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে, এনআইএ পৌঁছে গিয়েছে এবং বোম স্কোয়াডও পৌঁছে গিয়েছে। দূতাবাসের খুব কাছেই বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে ইসরায়েলি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে দিল্লি পুলিশ এবং সঙ্গে এনআইএও রয়েছে। এলাকায় তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত 2021 সালের 29শে জানুয়ারিও দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয়েছিল সেদিন 3টি গাড়ি, কিন্তু আজ এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। কিন্তু এই বিস্ফোরণের তীব্রতা কতটা, এই কি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে তারা তদন্ত করছেন, তারা তল্লাশি করছেন। দিল্লি পুলিশ রয়েছেন, এনআইএ রয়েছে, বোম স্কোয়াডও রয়েছে। ये 5 बजे की बात है। 5 बजे की बात है। 5 बजे की बात है। क्या हुआ था? तो मैं इस गेट के अंदर ड्यूटी है मेरा। गेट से अंदर है, बाहर नहीं। तो मैं अपने ड्यूटी में था। इसमें कोई आवाज ऐसा है कि कोई टायर फट गया गाड़ी की या कुछ भी फटा, तो आवाज आया। तो हमने 2-3 मिनट देखा, हमने अपना दफ्तर के अंदर इधर उधर, अंदर कुछ भी नहीं था। फिर हम बाहर निकला जस्ट, तो वहाँ पे एक पेड़ है, उसके ऊपर कुछ धुआं जा रहा था। अच्छा, इतने देखा हमने। कितनी आवाज? तो उसके बाद आपने पीसीआर को कॉल किया था? हमने कुछ भी नहीं किया, हम अपने अंदर आए। आवाज कितनी थी डॉक्टर साहब? बहुत तेज? आवाज बहुत तेज था। आपका दिल्ली पुलिस से स्टेटमेंट लिया अभी तक? हाँ, स्टेटमेंट लिया, बहुत लिया। स्टेटमेंट लिया? घायल होता तो नहीं देखा आपने? किसी को लगा? नहीं, ऐसे कुछ भी नहीं देखा हमने। केवल आपने धुआं देखा था? सिर्फ वहाँ धुआं देखा हमने। ब्लास्ट था? ये हमें कुछ पता नहीं था। आवाज सुनी थी बस। অন্যদিকে বাংলা থেকে 35-এর টার্গেটে অনড় অমিত শাহ। রুদ্ধদ্বার বৈঠকে শাহ বললেন যে 2024-এ বাংলা থেকে 35টি আসন পেতেই হবে। 35টি আসন পেলে সোনার বাংলা গড়ে দেবেন মোদিজি। রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের এমনটাই নির্দেশ দিয়েছেন অমিত শাহ। সূত্রের খবর এমনটাই। বৈঠকে হীরক রাজার দেশ নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে শাহ বলেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী নামে ছবি বানাতেন। टोंट में हमारे यहाँ सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम তিনি বলেছেন হীরক রাজা ছিল, সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী লিখতেন। আর একটা আমরা বলেছি হীরক রানী বাই বাই।
অন্যদিকে বাংলায় প্রচারেও রাম মন্দিরকে সমান গুরুত্ব দিয়েছে বিজেপি। রাম মন্দির নিয়ে প্রচারে ঝড় তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 2 কোটি পার। মোদী শাহর চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। পশ্চিম বাংলায় যে সীমাহীন ভ্রষ্টাচার চলছে, দুর্নীতি চলছে, পরিবারবাদ চলছে, তোষণ চলছে, মিথ্যাচার চলছে এবং বিশেষ করে বেরোজগারি, চাকরি কোথাও নেই, এই কথাগুলো আপনারা প্রত্যেকটা একে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা যেভাবে করছেন আরও স্পিড বাড়ান। নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ হবে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন আমার সহকর্মী অঞ্জন রায়। অঞ্জন, আমি দুটো বিষয়ের ক্ষেত্রে, এক হচ্ছে 35-এর টার্গেট, আগেও 35-এর টার্গেটের কথা শোনা গিয়েছিল, আজ সেটা আরও সুনির্দিষ্টভাবে তিনি জানালেন। অমিত শাহ তিনি বললেন, সূত্রের খবর এমনটাই। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ওপর জোর দেওয়া, রাম মন্দিরকে নিয়ে প্রচার এবং প্রসারে তারা এই স্ট্র্যাটেজি ভাবছেন, কারণ নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই 2 কোটি সাবস্ক্রাইবার পেরিয়ে গিয়েছে। সব মিলিয়ে কতটা স্ট্র্যাটেজিক আজকের এই রুদ্ধদ্বার বৈঠক, কি উঠে আসছে? আর দেখো, ঠিকই বলেছো তুমি, যেটা বড় বিষয় আজকে হলো যে 35-এই ঠিক থাকতে হবে। অর্থাৎ কোনো সময় রাজ্য সভাপতি বলতেন যে 24-এর ওপর, বা বিজেপির মুখপত্র বলতেন 24 ক্রস করে যাব, কিন্তু না, 35 লক্ষ্যমাত্রা নিয়েই নামতে হবে এবং তাতে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর কার্যত নির্দেশ দিয়ে গেলেন। দ্বিতীয় বিষয় যে সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে অ্যাক্টিভ হতে বলেছেন, রাম মন্দির নিয়ে ব্যাপক প্রচার করতে বলেছেন এবং অমিত শাহ ভাষণে বলেছেন যে সোশ্যাল মিডিয়া হচ্ছে বিজেপির সবচেয়ে বড় হাতিয়ার, যে সেখানে তারা সাফল্য পায়। ফলে এই সোশ্যাল মিডিয়াকে ঝাঁপাতে বলেছেন এবং এর সঙ্গে নরেন্দ্র মোদী অ্যাপের একটা যোগ রেখেই তারা এই প্রচার কার্য চালাতে বলেছেন। যেমনি নরেন্দ্র মোদীর সরকারের 10 বছরের সাফল্য তাতে থাকবে, এই রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ থাকবে এবং কিভাবে বাংলার মানুষকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে সেটাও তুলে ধরার কথা কার্যত বলেছেন। এবং এই সবটা মিলিয়ে কিন্তু আমি প্রথম থেকে যেটা বলছি যে একটা সূত্রে বেঁধে দিয়ে গেলেন রাজ্যের নেতাদের যে কি পথে এগোতে হবে, 35-এর লক্ষ্যে লোকসভা নির্বাচন জিততে কি কি বলতে হবে, কি কি করতে হবে এবং কিভাবে এগোতে হবে। এবং সেটাই কালকের বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে তা রাজ্যের নেতাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেখানে সর্বভারতীয় সভাপতি, সাধারণ সম্পাদক সংগঠন BL সন্তোষ থাকবেন। ফলে বুঝতেই পারছো যে একেবারে শুরু থেকেই নির্বাচন ঘোষণা হয়নি, শুরু থেকেই বিজেপি কিন্তু একদম ঝাঁপিয়ে পড়লো। আজকের এই বৈঠকের পর থেকে তা বোঝা গেল, নিশ্চিতভাবেই বলা যেতে পারে। একদমই। অঞ্জন, আরও একটা বিষয় আমি জানতে চাইবো। এক তো যেরকমভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, সেটা গুরুত্ব দেওয়া, কারণ সোশ্যাল মিডিয়া মানে এই মুহূর্তে কতটাই পাওয়ারফুল সেটা আমরা প্রত্যেকেই জানি, কারণ প্রত্যেক মানুষ আলাদা আলাদাভাবে এক একটা চ্যানেল নিয়ে ঘুরছেন। 1, 2 আমি আরও একটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে আজকে যে কমিটিটি গঠন করা হলো, যে কমিটি, সেই কমিটিতে কেন্দ্রের মানুষজনও রয়েছেন, মানে সদস্যরা রয়েছেন এবং এখানে রাজ্যেরও রয়েছেন। এই কমিটিকে যে নির্দেশ আজকে দেওয়া হলো, তার মানে এই কমিটি স্ট্র্যাটেজিক্যালি তারা নির্দিষ্ট যা তাদের বলে দেওয়া হলো সেই মতন করে তারা মুভ করবেন। এই কমিটির ভূমিকা কি হবে এক্স্যাক্টলি? একদম নির্বাচন পরিচালনা করবেন। আচ্ছা, নির্বাচন পরিচালনা একটা কেন্দ্রীয় ভাবে হয়। রাজ্যের সেই কেন্দ্রীয় কমিটিটা হলো এরা মূলত নির্বাচনটাকে পরিচালনা করবে। কোথায় কি ঘাটতি থাকছে, কোথায় কি প্রচারের অসুবিধা হচ্ছে, কোন কোন নেতা কোন কোন জায়গায় যাবেন, প্রধানমন্ত্রী সহ মানে একদম টপ লিডাররা বিজেপির কোথায় কোথায় ভাষণ দেবেন, কোন জনসভাগুলো করবেন, কার্যত এই কমিটি কার্যত এই ডিসিশন গুলো নেবেন। মানে ঝাঁপিয়ে পড়বার জন্য যে একটা প্রস্তুতি কমিটি লাগে, আমরা সেই কমিটিটাকে দেখতে পেলাম এবারে তৈরি করে দিয়ে গেলেন। এবং তোমার মনে আছে যে 2019 সালে এরকম একটা কমিটি হয়েছিল, তার কনভেনার ছিলেন মুকুল রায়, কনভেনার ছিলেন এবং তার নেতৃত্বে এই কমিটি একটা সাফল্য পেয়েছিল। সেই ছকেই কিন্তু এগোলেন। ঠিকই কনভেনার হয়তো আজকে ঘোষণা করলেন না, কিন্তু এই কমিটিকেই কার্যত অ্যাক্টিভ রাখবেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং এরাই পুরো কাজ করবেন। এইটা বুঝিয়ে দিয়ে গেলেন যে এই কমিটি আগামী দিনে এই রাজ্যের নির্বাচন পরিচালনার সামগ্রিক দায় দায়িত্ব এই কমিটির ওপরই বর্তাবে। ধন্যবাদ অঞ্জন। কথা বলছেন আমার সহকর্মী অঞ্জন রায়ের সঙ্গে।
অন্যদিকে এই মুহূর্তে আরও একটা অত্যন্ত বড় খবর, শাহ নাড্ডার এই সফরের মধ্যেই ধাক্কা অনুপম হাজরার। জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে তাকে সরানো হয়েছে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরানো হয়েছে অনুপম হাজরাকে। বারবার দলকে নিশানা করতে এর আগেও দেখা গিয়েছে, সাম্প্রতিককালে বেশ কিছু ইস্যুতে তিনি বারবার দলকে নিশানা করেছেন। দলের অন্দরে বেশ কিছু বেনজল ঢুকে গেছে বলে তিনি বারবার বলেছেন। তারপর এই সিদ্ধান্ত। আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছে, জ্যোতির্ময়ের কাছ থেকে জানা যাবে। জ্যোতির্ময়, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? তাকে অনুপম হাজরাকে সরানো হলো পদ থেকে, এক্ষেত্রে তার কোনো প্রতিক্রিয়া বা কি কারণ বা এই সমস্ত কিছু দর্শানো হয়েছে? দেখো, মাত্র 10 মিনিট হয়েছে এই বিজ্ঞপ্তি এসছে এবং অরুণ সিং তিনি এই বিজ্ঞপ্তি জারি করেছেন এবং সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশ ক্রমে তাকে কেন্দ্রীয় পদাধিকারীর পদ থেকে, অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্রীয় মন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লাগাতার কয়েক মাস ধরে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ছিলেন অনুপম হাজরা। তিনি বারবার ধরে দলের নেতৃত্ব, অর্থাৎ রাজ্যের শীর্ষ নেতৃত্ব, রাজ্য সভাপতি থেকে শুরু করে বীরভূমে জেলা নেতৃত্বের বিরুদ্ধে তিনি লাগাতার তোপ দাগছিলেন এবং তার অভিযোগ ছিল যে দলের একটা অংশের যারা একসময় সক্রিয় কর্মী ছিলেন তারা স্বজন পোষণের কারণে দলে এই মুহূর্তে জায়গা পাচ্ছেন না এবং তারা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন, যার সম্পূর্ণভাবে দায় দলের এই মুহূর্তে যারা নেতৃত্বে রয়েছেন তাদের। এবং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে তার এই সোশ্যাল মিডিয়ায় কোট আনকোট বিপ্লবকে কোনোভাবেই ভালো চোখে দেখছিলেন না রাজ্য নেতৃত্ব। যে সময় সিদ্ধান্ত নেওয়া হলো সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা আজ দিনভর দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা দুজনে কলকাতায় ছিলেন। দফায় দফায় তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন এবং একটা বিষয় স্পষ্ট যে রাজ্য নেতৃত্বের তরফে অনুপম হাজরার এ ধরনের কার্যকলাপ সম্পর্কে যে অভিযোগ জানানো হয়েছে এবং সেই কারণেই কলকাতা সফর চলাকালীনই অনুপম হাজরাকে কেন্দ্রীয় পদাধিকারীর পদ থেকে সরানোর চিঠি অরুণ সিং তিনি জারি করলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ দলের অন্দরে একটা বার্তা অনুপম হাজরাকে পদ থেকে সরানোর মধ্যে দিয়ে স্পষ্ট করে দেওয়া হলো। সামনে যখন লোকসভা নির্বাচন রয়েছে তখন ক্ষোভ বিক্ষোভ যাই থাকুক না কেন তা দলের অন্দরে বলতে হবে, কখনোই কোনো সমান্তরাল প্ল্যাটফর্মে বা বাইরে প্রকাশ্যে তা নিয়ে বিপ্লব করলে কোনোভাবেই কিন্তু দল তা বরদাস্ত করবে না। ফলত এবার অনুপম হাজরা এর প্রেক্ষিতে কি বলেন, অর্থাৎ একেবারে বিশেষ করে আজকের যে বৈঠক ছিল, রুদ্ধদ্বার বৈঠক, সেখানে অমিত শাহ এবং তাদের মধ্যে থেকে কিন্তু বলতে শোনা গিয়েছে সূত্রের খবর যে সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া কতটা স্ট্রং, তার কারণ রাম মন্দির সমেত আরও অন্যান্য বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং প্রসার করতে হবে। সেখানে সোশ্যাল মিডিয়ায় বারবার অনুপম হাজরা যেভাবে দলের বিরুদ্ধে কথা বলেছিলেন, এই সিদ্ধান্ত বোধহয় সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ামে দেখানো যে দলের বিরুদ্ধে এইভাবে কথা বললে এই ধরনের সিদ্ধান্ত হয়তো আসবে ভবিষ্যতে। এটা এক ধরনের একটা পথ দেখানো বলা যেতে পারে এই মুহূর্তে। ধন্যবাদ জ্যোতির্ময়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্তাক্লজের সঙ্গে তুলনা করেছিলেন কলকাতার মেয়র এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার মুখ্যমন্ত্রীর ভূয়সীর প্রশংসা শোনা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কণ্ঠে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের উত্তরাধিকারী বললেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার পূর্ব বর্ধমান পূর্বস্থলীর ১ নম্বর ব্লকে এক অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে দাবি করেন ব্রাত্য বসু। রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে তিনি মমতা ব্যানার্জি। ভালো করে চৈতন্য পড়ুন ব্রাত্যবাবু, আমরা মনে হয় চৈতন্য পড়ায় কোনো প্রবলেম আছে, অথবা এমনও হতে পারে যে চৈতন্যদেব বলে গেছিলেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই নাম, সে নাম মানে হরে কৃষ্ণ নাম। উনি হয়তো এই সাথে বলেছেন যে মমতা ব্যানার্জি চৈতন্যের উত্তরাধিকারী হিসেবে যে নিজের নাম প্রচারে ব্যস্ত, কিন্তু চৈতন্য তো সে হরিনাম প্রচারের কথা বলেছে, চৈতন্যদেব ইত্যাদি করছে না। আসলে ব্যাপারটা তা নয়। সর্বশেষ এটাই বলবো যে চৈতন্যের বাংলা তো এই বাংলার রাজনীতি হচ্ছে আপনাদের চৈতন্য হোক, আপনাদের শুভবর্তী জাগ্রত হোক, এটুকুই বলবো। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বিস্তর জলঘোলা বলা যেতে পারে, কারণ এই সমাবর্তন অনুষ্ঠান বেআইনি এমনটাই বলছেন রাজ্যপাল। পড়ুয়াদের ডিগ্রি পেতে যাতে সমস্যা না হয় দেখব, ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। In Yadavpur University case, the convocation is unlawful, unauthorized. The degrees issued there will be invalid. I am getting expert legal opinion about that.
degrees will be invalid, but how to save the situation? I will go about it diligently and will try to find a legally acceptable solution. This imposition of lawlessness in the campuses will not be allowed. স্বাভাবিক উপাচার্যের আদেশ ছাড়া তো এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে, সেটা ওটা অবৈধ সমাবর্তন। ধন্যবাদ। বাংলার জন্য স্বস্তির খবর, এখনো পর্যন্ত কোভিডের নতুন ভ্যারিয়েন্ট মুক্ত বাংলা, যেটা জানা যাচ্ছে বাংলায় এখনও হদিশ পাওয়া যায়নি JN.1 ভ্যারিয়েন্টের। বাংলার কোভিড আক্রান্তদের দেহে পাওয়া যায়নি এই নয়া ভ্যারিয়েন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে 30টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকে। 30টির মধ্যে 7টি নমুনা ছিল এই বাংলার, কোনো নমুনাতেই মেলেনি JN.1 ভ্যারিয়েন্ট। যদিও কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত 4 জনের খোঁজ পাওয়া গিয়েছে, সকলেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।